ডুয়ার্স ভ্রমণের তৃতীয় পর্বে আমি সংযুক্তা কালো ভ্রমর পেজ থেকে এবং কালো ভ্রমর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আগের ভিডিওতে রকি আইল্যান্ডে আমরা যে জায়গায় ছিলাম আমন্ত্রণ হোটেল অ্যান্ড রিসর্ট, সেই হোটেল সম্পর্কে বিশদে একটি ভিডিও করা আছে, যেটা আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আজ আমরা কাছাকাছি জায়গাগুলো ঘুরে দেখব, এক্সপ্লোর করে নেব, কোথায় কোথায় যাওয়া যায়, কি কি ট্যুরিস্ট স্পট আছে। তবে তার আগে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। চলে এসেছি গরমা গরম ব্রেকফাস্ট। এর মধ্যে আছে কি কি আছে, লুচি বা পুরি, তার সাথে আছে আলু মটরের সবজি মানে ঘুগনি আর কি, আর রয়েছে অমলেট। তো আমরা এখন নদীর ধারে বসে খাবারটা এনজয় করব। ব্রেকফাস্ট হয়ে গেছে এবং আমরাও বেরিয়ে পড়েছি ডুয়ার্স থেকে কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা যায় সেগুলো এক্সপ্লোর করতে। প্রথমেই বলে রাখি, ডুয়ার্স থেকে কাছাকাছি ঘুরে দেখার অনেক জায়গা রয়েছে, যেমন গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, লাটাগুড়ি, বিন্দু, ঝালং, সামসিং, লেপচাখা, চাপড়ামারি, জয়ন্তী, প্যারেন, গৈরিবাস, সুনতালে খোলা, এরকম বহু নাম রয়েছে। তবে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কোনো ন্যাশনাল পার্ক খোলা ছিল না, কারণ সেটা ওদের ব্রিডিং টাইম। সেজন্য আমরা আজকে ঘুরে দেখব বিন্দু, ঝালং, গৈরিবাস, প্যারেন আর সুনতালে খোলা। এই 4-5 জায়গা আজকে আমরা ঘুরে দেখব এবং আজকের দিনটাই ডুয়ার্সে আমাদের শেষ দিন। নামা যাবে এরকম গাড়ি আসছে, আমাকে উঠে পড়তে হবে, তো উঠে পড়ব। আজ প্রথমেই আমরা যেখানে যাব সে জায়গা হলো গৈরিবাস ভিউ পয়েন্ট। এটা পশ্চিমবঙ্গের রংপো ফরেস্টের কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা, যা জলঢাকা নদী আর ভুটান পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষভাবে পরিচিত। এখানে প্রবেশের জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে হয় না, এমনি এখানে প্রবেশ করা যায়। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে সকালবেলা সূর্যোদয়ের সময়ে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম, সুতরাং সেই সুযোগ যে আমাদের হবে না তা আমরা আগে থেকেই জানতাম। তারপরেও পশ্চিমবঙ্গে থেকে ভুটান পাহাড় দেখার লোভ সামলাতে না পারার কারণেই কিন্তু বিশেষ করে গৈরিবাসে যাওয়া। অনেকের কাছেই মনে হতে পারে যে গৈরিবাস তো একটা ভিউ পয়েন্ট মাত্র, সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জিনিস দেখা, একই পাহাড় দেখা, একই মেঘ, একই নদী দেখা। কিন্তু আমি বলবো যে একদমই নয়, এই জায়গাটাকে একদমই স্কিপ করা চলে না। তাই আমার সাজেশন যদি নাও তাহলে বলতে পারি গৈরিবাস অবশ্যই তোমাদের ঘোরার তালিকার মধ্যে রেখো, ভীষণ ভালো লাগবে। অন্তত 1 কাপ চাই খেয়ে যেও। আমরাও কিন্তু চা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হলো ঝালং। জলঢাকা নদীর শান্ত পরিবেশ, সবুজ জঙ্গল আর পাহাড়ের দৃশ্য এখানকার প্রধান আকর্ষণ। শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চাইলে ঝালং একটি দারুণ জায়গা। বেশ কিছুক্ষণ আমরা ঝালংয়ে কাটিয়ে মনের মতন আনন্দ উপভোগ করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য জলঢাকা হাইডেল প্রজেক্ট। যাই হোক, ঝালংকে ছেড়ে যেতে মন একদম চাইছিল না, কিন্তু হাতে কোনো উপায় ছিল না। ঘুরতে যখন বেরিয়েছি তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো চলবে না। সময় যখন অবিরাম গতিতে ধেয়ে চলেছে, তখন আমরাও ধেয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তাই জলঢাকা হায়ার সেকেন্ডারি স্কুলকে ডান পাশে রেখে এগিয়ে চললাম।
পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে এরকম ছোট ছোট ঝোড়া দেখতে আমার ভীষণ ভালো লাগে। এগুলোকে ঠিক ঝর্ণা বলা যায় না, কিন্তু এই ছোট হলেও দেখতে ভারী অপূর্ব। তাই ড্রাইভার দাদাকে বলে গাড়ি থামিয়ে সেটাও উপভোগ করে নিচ্ছিলাম। আমরা এবার চলে এসেছি জলঢাকা হাইডেল প্রজেক্ট দেখতে। এই হাইডেল প্রজেক্ট গড়ে উঠেছে জলঢাকা নদীর ওপর এবং এর ক্ষমতা প্রায় 27 মেগাওয়াট। WBSCDCL পরিচালিত এই প্রজেক্টের 5টি ইউনিট রয়েছে, যা 1967 সাল থেকে 1983 সালের মধ্যে চালু হয়েছিল এবং এটি অবশ্যই কালিম্পং জেলার অন্তর্গত। আর এই হলেন আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদের খুব সুন্দর করে পুরো ট্রিপটা ঘুরিয়েছিলেন। ওনার ডিটেলসও থাকবে তোমাদের সাথে। যারা মনে করছো একজন ভালো ড্রাইভারের খোঁজ করছো ডুয়ার্সে এসে, তার জন্য বলবো ওনার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি জলঢাকা হাইডেল প্রজেক্টের কাছে। আর দাদার গাড়ি করে আমরা ঘুরছি, মানে ড্রাইভার দাদা ভীষণ ভালো কোয়ালিটি। ওনার নাম নাম্বার ওনার থেকেই শুনে নাও। আপনার नाम बोलिए। मेरा नाम सुजन थापा। उनका नाम है सुजन थापा और फोन नंबर भी बता दीजिए। फोन नंबर 8677073275। ঠিক আছে, নাম্বার আর নাম তোমরা পেয়ে গেলে। বাকি যা কিছু ডিটেলস আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক আউট করে নেবে আমাদের ডেসক্রিপশন বক্স। পাহাড়ি রাস্তায় যেতে যেতে ছোট্ট ছোট্ট এই যে গ্রামগুলো পড়ে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে এরকম সুন্দর সাজানো গ্রাম জানিও অবশ্যই। আমরা এখন এসে পৌঁছেছি প্যারেন ভিউ পয়েন্টে। এই প্যারেন হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের পাশেই একটি ছোট্ট গ্রাম। শিলিগুড়ি থেকে প্রায় 112 কিলোমিটার এবং জলঢাকা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে এই প্যারেন। প্যারেন তার বনভূমি, পাহাড়ি ভূখণ্ড, আঁকাবাঁকা নদী এবং কৃষিক্ষেত্রের জন্য ভীষণভাবে জনপ্রিয়। প্রকৃতিপ্রেমীদের কাছে প্যারেন একটি আদর্শ গন্তব্য। দেখতেই পাচ্ছ প্যারেনে এসে আমরা কি সুন্দর মেঘ ভেসে থাকতে দেখছি। যেতে যেতেই চোখে পড়ল এখানে কিছু পাহাড়ি লোক বৃক্ষরোপণ করছিলেন। পাহাড়ের এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমরা অনেকেই নিজেদেরকে প্রকৃতি প্রেমী হিসেবে আখ্যা দিয়ে থাকি, কিন্তু সত্যি কি আমরা প্রকৃতি প্রেমী? তাহলে পাহাড়ে আমাদেরই মতন অনেকে গিয়ে কিন্তু প্রচণ্ড নোংরা আবর্জনা ফেলে আসে। পরিবেশের ভারসাম্য কি করে রক্ষা করতে হয় তা আমাদের এই পাহাড়ি লোকেদের কাছ থেকে শেখা উচিত। তৃতীয় দিনের ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতা ছিল আমাদের অসাধারণ। মেঘেরা দু হাত বাড়িয়ে পাহাড়কে আলিঙ্গন করছে। মেঘ আর পাহাড়ের মধ্যে এক নিবিড় সম্পর্ক যে রয়েছে সে তো বলাই বাহুল্য। মেঘ পাহাড়কে ঢেকে রাখে, বৃষ্টি হয়ে ঝরে পড়ে আর প্রকৃতিকে সতেজ সুন্দর করে তোলে। কথা বলতে বলতেই আমরা এসে পড়েছি বিন্দু ভিউ পয়েন্টে। বিন্দু হলো ভুটান সীমান্তের ঠিক আগের একটি গ্রাম। শিলিগুড়ি থেকে প্রায় 107 কিলোমিটার দূরে এটি অবস্থিত। পশ্চিমবঙ্গের শেষ গ্রাম হলো এই বিন্দু। বিন্দু ভিউ পয়েন্টে যাওয়ার সময়ই পথের মধ্যে দেখতে পেলাম এরকম সুন্দর সুন্দর দোকান, যেখানে আপনারা নিজেদের পছন্দ মতন জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। এখানে সভিনিয়ার জিনিসও প্রচুর রয়েছে, সবাইকে দেওয়ার জন্য গিফট নিয়ে যেতে পারেন। আমিও দু একটা নিয়ে এসেছি নিজের বাড়ির জন্য। আমি যখন ভিডিও করতে করতে যাচ্ছি তখন এই আঙ্কেল কিন্তু হঠাৎ করেই হাত নাড়লেন। হয়তো উনি বুঝতে পেরেছিলেন যে আমি ইউটিউবের জন্য ভিডিও তুলছিলাম। যাই হোক, ওই আঙ্কেলের থেকেও আমি জিনিস কিনে এসেছি। ওকে, সো এখন আমি বিন্দু তো পৌঁছে গেছি।
আমি যাচ্ছি ওদের বিন্দুতে যে হাইড্রাল প্রজেক্ট আছে, যে ড্যাম আছে, সেটা দেখতে যাচ্ছি। তো দেখাচ্ছি কি আছে, বরং আমাকে বেশি না দেখে আমি এখানকার সিনটা দেখাই, সেটা তোমরা এনজয় করো। আমার কি আর কিছু বলার থাকতে পারে? Just look at the view. It's so good. It's so marvelous. It's so beautiful. এইবারে দেখায়। টাটা। ডুয়ার্সের সমভূমি ও ভুটানের পাহাড়ি উপত্যকার অসাধারণ দৃশ্য। মূলত এই দুটোর জন্যই বিন্দু বিখ্যাত। বিন্দুতে মিলিত 3টি নদীর মিলনস্থলে জলঢাকা নদীর সৃষ্টি। বিন্দুখোলা, দুধপোখরি এবং জলঢাকা এই 3টি নদী কুপুপ হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। কুপুপ হ্রদ সিকিমের একটি ছোট্ট হিমবাহর হ্রদ। মেনলি বিন্দুতে ড্যাম নির্মাণের উদ্দেশ্য ছিল ঝালংয়ে জলঢাকা হাইডেল প্রজেক্টের জল সরবরাহ নিয়ন্ত্রণ করা। এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম বাঁধ। বিন্দু ভিউ পয়েন্ট দেখার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে অন্যান্য সময়ের থেকে শীতকালে এলে এখান থেকে দৃশ্য আরও ভালো দেখতে পাওয়া যায়। নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময় হলো সেরা সময়। এখানে এই সব চকলেটগুলো নাকি ভুটানের চকলেট। 2-1টা টেস্ট করেছি, কিছু বাড়ির জন্য নিয়েও এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম তেঁতুলের হজমি। প্রত্যেক কটাই বেশ ভালো খেতে। এখানে আসার পর অনেকটা সময় কাটিয়েছিলাম। ড্রাইভার দাদার কথা অনুযায়ী প্রায় 3 ঘন্টা। আসলে কি, জায়গাটা এতটাই সুন্দর, পরিবেশটা এতটাই মনোরম ছিল যে এই জায়গা থেকে নড়তেই ইচ্ছে করছিল না। অবশেষে বিন্দু ঘোরা হয়ে গেলে আমরা সোজা চলে যাই আমাদের লাঞ্চ করতে। যদিও লাঞ্চের টাইমটাকে লাঞ্চ টাইম বলা যায় না, কারণ বিকেল 4:30 বেজে গিয়েছিল আমাদের লাঞ্চ করতে করতে। পুরো ঘরোয়া পরিবেশে বাইরে বেরিয়ে এরকম বাঙালিয়ানা খাবার কাঁসার থালায় সাজিয়ে খেতে পাবো, এটা স্বপ্নেও কল্পনা করিনি। প্রতিটা আইটেমই ছিল অসাধারণ খেতে। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম সুনতালে খোলা যাওয়ার উদ্দেশ্যে। যদিও তখনও শিওর ছিলাম না আদেও যেতে পারবো কিনা, কারণ ড্রাইভার দাদা বিন্দু থেকেই আমাদের বলে চলেছেন যে আমরা নাকি অনেক লেট করে ফেলেছি, আর যাওয়া সম্ভব নয়। মন খারাপ নিয়ে যেতে যেতে দেখলাম ফুটবল খেলা হচ্ছে এক জায়গায়, আর আমি কি করলাম, গোল বলে চেঁচিয়ে উঠলাম গাড়ি থেকে। আবারও একটা ময়ূর দেখতে পেলাম। ডুয়ার্সে আসা থেকে এটা আমাদের দ্বিতীয়বার ময়ূর দেখা। এবারে প্রকৃতি বা ডুয়ার্স কেউই আমাদের একদম খালি হাতে কিন্তু ফেরায়নি, সব কিছু উন্মুক্ত করে দিয়েছে আমাদের জন্য। রাস্তাটা দেখে কি মনে হচ্ছে বলো তো? কুয়াশা? না না, কুয়াশা ভেবে ভুল করা কোনো কারণ নেই। পুরোটাই মেঘ, আর সাথে বৃষ্টিও ঝরে পড়ছে। এই অবস্থায় ড্রাইভার দাদা কিছুতেই রাজি নয় সুনতালে খোলা নিয়ে যেতে, কিন্তু আমরা দুজন নাছোড়বান্দা
যাবই যাব, তাই অগত্যা ওনাকেও যেতেই হলো। এখন আমরা এসে পৌঁছেছি সুনতালে খোলা, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, সুনতালে খোলার হ্যাঙ্গিং ব্রিজ। খুব সুন্দর লাগছে দেখতে। বৃষ্টিটা পড়ছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু যাবো তো ফর শিওর। এখানে একটা গভর্নমেন্টের প্রপার্টি দেখলাম আসার সময়। যদি তোমরা কেউ চাও যে এই জায়গাটায় থাকবে তাহলে ডেফিনেটলি চেক আউট করো। আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকেই ওটার বুকিং হয়। তো যদি মনে হয় এখানে থাকবে, থাকতে পারো, জায়গাটা খুব সুন্দর। সুনতালে খোলা যাওয়ার মূলত একটা প্রধান কারণ ছিল। মূর্তি নদীর ওপর একটি কাঠের ঝুলন্ত সেতু রয়েছে, যা এই এলাকার অন্যতম আকর্ষণ। সেতুটি পায়ে হেঁটে ক্রস করতে হয় এবং এটি একটি কাঠের পাটাতনে তৈরি, যা নেওড়া ভ্যালির একদম কাছে অবস্থিত। যে কোনো মুহূর্তেই বন্য প্রাণী সামনে চলে আসতে পারে। যাই হোক, সেসব বিপদের সম্ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে আমি কিন্তু এগিয়ে চলেছি সোজা আমার গন্তব্যের দিকে, অর্থাৎ পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব বলে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে এরকম ভিডিও আরও আগামী দিনে নিয়ে আসবো। তখন বৃষ্টির পরিমাণ বেশ ভালোই, কিন্তু আমরা ছাতা নিয়ে যেতে পেরেছি। আমাদের ড্রাইভার দাদা ভাবছে এই দুটো মেয়ে করছেটা কি, এত বৃষ্টির মধ্যে এদেরকে নামতে হবে, যেতে হবে, ভিডিও বানাতে হবে। মানে এরকম আইটেম কখনো ড্রাইভার পাইনি। কোথায় যাচ্ছে? বিন্দুতে গিয়ে তো আমরা 3 ঘন্টা 15 মিনিট টাইম কাটিয়েছি। ড্রাইভার দাদা হেভি খচে গেছে, বলছে 1 ঘন্টায় ঘোরার কথা, 3 ঘন্টা 15 মিনিট পরে এসেছেন। কি করে আমি সুনতালে খোলা নিয়ে যাবো? নিয়ে যেতে পারবো না কিছুতেই, টাইম হয়ে গেছে, আপনাদের আগে আসা উচিত ছিল। তাকে অনেক করে বুঝুন বাছুন দিয়ে পটিয়ে পাঠিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক কিছু বলছিল, যাই হোক নিয়ে এসেছি। এই হলো সেই গভর্নমেন্ট প্রপার্টি, যে প্রপার্টির কথা আমি বলছিলাম। প্রপার্টির নাম সুনতালে খোলা নেচার ফরেস্ট। এরপরে যদি কখনো আসি তাহলে অবশ্যই এই প্রপার্টির থেকে এখানকার মজা নেব। প্রসঙ্গত জানিয়ে রাখি, সুনতালে খোলা কমলা লেবুর বাগান এবং ঝর্ণার জন্য পরিচিত। এই সুনতালে খোলা নামের অর্থই হলো কমলা ও নদীর জায়গা। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, যেমন বনকপত, রেড উইন্টেড বুলবুলি, ফিঙে, হিমালয়ান ঈগল এবং গ্রিন ম্যাকপাই। পুরো কিরকম মনে হচ্ছে না, এক্ষুনি ডাইনোসরটা বেরিয়ে আসবে ঝোপ থেকে আর হালুম করে ধরবে আমাদের। হালুমটা বাক ওই হালুম মানে ওই ডাইনোসরের হালুম আর কি। ডাইনোসর আসবে আর এটা অফ করে আমার গলাটা সামনে ধরবে। এবারে ফিরে যাওয়ার পালা। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেকগুলো জায়গা তোমাদের দেখিয়েছি। তোমরাও ডুয়ার্সে এলে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারো। সারাদিনের ধকলের পর শরীর আর টানছে না, আর দিচ্ছে না, পেটে ছুঁচোয় ডন মারছে। এবারে কিন্তু আমাদের কিছু না কিছু খেতেই হবে। ইভিনিং স্ন্যাক্সটা সেরে ফেলি তাহলে। সন্ধেবেলা নিয়েছি গরমা গরম চিকেন ক্লিয়ার স্যুপ। যদিও এটা চাইনি, মন থেকে চাইনি, কিন্তু অ্যাভেলেবেল ছিল না হট অ্যান্ড শাওয়ার, তাই এটা নিতে হলো। রাত্রে ডিনারে নিয়েছিলাম
মিক্সড চাউমিন, ব্যাস ওটাই যথেষ্ট। ওখানে চাইনিজটা দারুণ বানায়, তোমরা এলে অবশ্যই ট্রাই করো। পরের দিন সকালে উঠেই রওনা দিয়েছি ট্রেন ধরার জন্য। বন্দে ভারত নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন, তাই সময় মতো বেরিয়ে পড়েছিলাম। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ তোমরা চটপট করে কালো ভ্রমর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো যদি ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে। আর তোমরা যারা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে ভাবছো এরকম ডুয়ার্স ভ্রমণে আসবে, তারা অতি অবশ্যই বন্ধু বান্ধব এবং ফ্যামিলিকে এই ভিডিওটা শেয়ার করে দাও চটপট। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরও ভালো গল্প নিয়ে, আরও নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণ অবধি টাটা।